রূপরেখা স্পষ্টভাবে নির্মাণ করছি, যে ভবিষ্যৎ চেতনা আমাদের এই বর্তমানকে অতিক্রম করে যাবে, আমাদের অতিক্রমকে তো অতীতকে অতিক্রম করবেই, এবং নতুন আলোতে নতুন অন্ধকারে আমাদের নতুন ভাবে এগোনো পথ এনে দেবে। এইটি হচ্ছে আজকের অভিভাবক সম্মেলন এবং এই বিশেষ পরিসরে সেই সম্মেলনের মূলগত বৈশিষ্ট্য। আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছে তারা শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত যে নানা বিষয় সেই সম্পর্কে বিশেষভাবে অবহিত এবং নানান ভাবে তার উপরে কাজ করছেন। আমি প্রথমে আহ্বান করছি শ্রী ভাস্কর মুখোপাধ্যায়কে। তিনি একজন শিক্ষক, শ্রী অরবিন্দ ভাষ্যকার এবং বিশেষ করে শ্রীমা এবং শ্রী অরবিন্দের আলোয় যে শিক্ষা রূপরেখা সেটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত শ্রী ভাস্কর মুখোপাধ্যায়। নমস্কার, উপস্থিত সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। যারা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, মাদার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, তাদের উদ্যোক্তাদের সাধুবাদ জানাই এবং তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এইরকম একটি অনুষ্ঠান তার ভাবনার জন্য। এরকম একটি একটা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে অভিভাবক সম্মেলন। সত্যি কথা বলতে কি, এখনো অনেকে এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা সেটিকে স্বীকারই করছে। যার নামে এই প্রতিষ্ঠান, যার নামের সঙ্গে এই প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে, সেই মায়ের দুটো ছোট ছোট বাণী প্রথমে আপনাদেরকে পড়ছি। কেন পড়ছি সেটা এই সভার যিনি সভামুখ, তিনি তার কথার মধ্যে দিয়ে চ্যালেঞ্জ বলে একটা শব্দ বলেছেন, সেটা আমাদের কাছে খানিকটা স্পষ্ট হয়ে উঠল। একটি বাণীতে বলা হচ্ছে, difficulties are always blessings if we know how to face them. সোজা মানে অসুবিধে বা বাধা তা সর্বদাই always সেটা আমাদের কাছে আশীর্বাদ। কখন? যদি আমরা জানি যে কি করে তার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় একটি বাণী দেখুন, always the circumstances come to reveal the hidden weaknesses that have to be overcome. আমাদের সামনে যা সমস্ত পরিস্থিতি উদ্ভূত হয় সেগুলো কেন আসে না, আমাদের মধ্যে লুকিয়ে থাকা যে সমস্ত দুর্বলতা যাদেরকে আমাদেরকে অতিক্রম করে যেতে হবে সেইগুলিকে প্রকাশ করার জন্য। সাধারণভাবে যারা মা শ্রী অরবিন্দের ভাবধারার সঙ্গে পরিচিত, বিশেষ করে মায়ের লেখার সঙ্গে পরিচিত, তারা জানেন যে মায়ের সাধারণভাবে যে বাণীগুলি নিয়ে আমরা আলোচনা করি সেগুলির মধ্যে অনেক আশ্বাস, আশীর্বাদ, অভয়, নির্ভরতা এসব কিছু থাকে। কিন্তু এই দুটো বাণী কিন্তু তুলনায় চ্যালেঞ্জিং। একটা বলা হলো যে যা কিছু আমাদের অসুবিধে, ডিফিকাল্টিজ, সেগুলো নাকি আশীর্বাদ। কখন সেগুলো আশীর্বাদ? যখন আমরা জানবো যে কি করে তাদেরকে ফেস করতে হবে। যদি আমরা সেটা না জানি তাহলে কিন্তু সেটা অসুবিধা হিসেবে থেকে যায়। দ্বিতীয় হচ্ছে যে পরিস্থিতি যা আমাদের সামনে আসে তা আমাদের মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাকে উন্মোচিত করে। কেন করে? যাতে করে আমরা সেগুলোকে অতিক্রম করে যেতে পারি। এটা ঘটনা, যখন আমাদের সুখের দিন যায়, অনুকূল পরিস্থিতি হয়, তখন আমরা অনেক কিছু সোজা সোজা ভাবতে পারি, ইতিবাচক কথা ভাবতে পারি। কিন্তু যখন নেতিবাচক সময় আসে তখনই কিন্তু আমাদের দুর্বলতা, আমরা যে ভীতু, এটা আমরা জানতে পারি কখন? যখন এমন একটা পরিস্থিতির সামনে আমরা যদি খুব ভীতু হই, আমরা এমন একটা পরিস্থিতির সামনে আমাকে পড়তে হলো যেখানে আমাকে সাহস দেখাতে হবে,
আমি দেখাতে পারলাম না, তাহলে প্রমাণিত হলো যে আমি ভীতু। এবার কাজটা কি হবে? ওই ভয়টাকে অতিক্রম করা। যদি আমার দুর্বলতা থাকে মনে, সাধারণ সময় আমি খুব ভালোই আছি, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যখন দেখা গেল যে না, আমি মানসিকভাবে অত্যন্ত দুর্বল, তখন ওই পরিস্থিতিটা না হলে আমি কিন্তু জানতে পারতাম না যে আমি মানসিকভাবে দুর্বল। অভিভাবকত্ব হচ্ছে এমন একটা পর্যায় মানুষের জীবনে যেটা আসলে একটা চ্যালেঞ্জ, এবং এটা নিশ্চিতভাবে বলা যায় আজ থেকে 30 বছর পরে বেশি বলছি, 20 বছর আগে, এমনকি 10 বছর আগেও এই ধরনের কোন অনুষ্ঠানের যে আয়োজন করতে হবে, অভিভাবক সম্মেলন, অভিভাবকদের নিয়ে কিছু কথা বাস্তবিক মত বিনিময়ের মধ্য দিয়ে, সেটা মানুষ কল্পনা করতে পারত না। এবং এখনো অনেকে ভাবেন যে এর কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের আজকের আলোচনায় যদি এরকম কেউ থাকেন, তাদের প্রথমেই এইটা বুঝে নিতে হবে, অভিভাবকত্ব কোনো তোমার ধারণা নয়। অর্থাৎ অভিভাবকত্ব করতে চ্যালেঞ্জ কি আছে? এতদিন তো হয়তো বাচ্চা মানুষই হয়ে যাবে, যেমন বলছে তেমন ভাবেই হবে, তেমন ভাবে হবে না। কেন হবে না? এখন বাচ্চারা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হচ্ছে, আজ থেকে 20 বা 30 বছর আগে কি বাচ্চারা সেই বিষয়গুলোর সম্মুখীন হতো? চারপাশে যে সমস্ত বিষয়ের মধ্যে বাচ্চারা বড় হয়ে উঠছে, এক্সপোজ হচ্ছে, কেউ কি কল্পনা করতে পারতো 30 বছর আগে তার পরিবেশ পরিস্থিতি, তার গণমাধ্যম, তার প্রত্যেকের হাতে হাতে এই মোবাইল, তাকে যে সমস্ত জিনিস জানিয়ে দিচ্ছে, পরিস্থিতি বাচ্চাদের সেরকম ছিল না। প্রত্যেকটি জায়গায় একটি জিনিস খুব সাধারণ, সেটি হচ্ছে হিংসা, ভায়োলেন্স। আজকালকার সমস্ত বাচ্চাদের বড় হয়ে উঠতে হচ্ছে একটা হিংসাত্মক পরিস্থিতির মধ্যে। সেই হিংসা শুধু সমাজে নেই, কিন্তু সেই হিংসা তার চারপাশের বাইরেও গণমাধ্যমের মধ্যে দিয়ে আছে, খবরের কাগজের মধ্যে দিয়ে আছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তার পরিবার যেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হচ্ছে, তার মধ্যে একটা বাচ্চা বড় হয়ে উঠছে। কাজেই সেই বাচ্চার যে আচরণগত সমস্যা হবে, সেটা 30 বছর আগে হতো না, এটাই স্বাভাবিক। 30 বছর আগে কি আমরা কেউ মোবাইল অ্যাডিক্টেড ছিলাম? আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা বড়রাই তো মোবাইল অ্যাডিক্টেড। আমরা বাচ্চাদের নিয়ে যখন পড়াতে বসি, আমরা কি ভেবে নিই যে 2 ঘন্টা আমি আমার মোবাইল ছোঁবো না? আমরা তো পারি না। আমরা তো তাকে কাজ করতে দিয়ে আমাদের মোবাইলটা নিয়ে দেখে নিই কটা হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। এটা 30 বছর আগে ছিল না। কাজে প্রথমে বুঝতে হবে যে আগে যেভাবে বাচ্চা মানুষ হয়ে গেছে, এখন সেইভাবে বাচ্চা মানুষ হবে না। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যে কোনো চ্যালেঞ্জ মানুষ অ্যাকসেপ্ট করে কিভাবে, কি ভেবে নিয়ে সে অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে সেটার ক্ষমতাকে জাজ করে। আমার বাড়ির কাছে গঙ্গা, আমি খুব ছোট বয়সে গঙ্গায় সাঁতার শিখেছি। আমি কিন্তু সাঁতার শেখার 3 মাসের মধ্যেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি আমাদের গঙ্গার মাঝখানে যে চড়াটা ছিল সেইখানে যাবো। 3 বছর সাঁতার কাটার পরে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে আমি ওইটায় যেতে পারবো, কারণ ততদিনে আমার যা ক্ষমতা সেটা আমি জেনেছি। তা তেমনই অভিভাবকদের হিসেবেও আমাদের নিজেদের ক্ষমতাটাকে জানতে হবে। আমরা যদি নাই জানি, তাহলে আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবো না, এবং এটা নিশ্চিত থাকবেন যে আমরা এই গরম হাওয়ায় পথ হারিয়ে ফেলবো। কারণ যদি যে কোনো অভিভাবককে জিজ্ঞাসা করা হয়, আপনি কি চান আপনার বাচ্চা কি হোক, না সেটা মানুষ হয়ে গেলে এটা চাপ করে লোকে বলে দেন। এই সকলের মানে কি? মানুষ হয়ে ওঠার মানে কি? এই যে স্কুলের সঙ্গে ইন্টারন্যাশনাল, একটু আগে গৌতমদা বলেছেন আন্তর্জাতিক একটা শব্দ যুক্ত আছে, মানে কি? বাচ্চা কি আন্তর্জাতিক হয়ে উঠবে? হয়ে উঠবে, কারণ এখন দেশকালের গণ্ডিটা একদম ভেঙে গেছে। এখন যে কেউ নিজের ঘরে বসে, পূর্ব মেদিনীপুরে বসে, বিদেশের যে কোনো একটা দোকানের যে কোনো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে পারে, যেটা 30 বছর আগে কল্পনা দিচ্ছিল। এখন যে কেউ পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত জায়গায় বসে বিদেশের যে কোনো নামী বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স করতে পারে,
যেটা আগে কল্পনা দিচ্ছিল, কাজেই আমাদের মনটি ভেঙে গেছে। আমাকে হয়তো আন্তর্জাতিক হয়ে উঠতে হবে, তার বিপদও আছে, তার সুদিক আছে, আবার কুদিকও আছে। কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের ছেলেমেয়েরা এসে পড়েছে, আমাকে ভেবে নিতে হবে যে আমি তাদের সঙ্গে কিভাবে চলব। প্রথম কথা যেটা বলেছি, অভিভাবক কোনো অমর ধারণা নয়। কে অভিভাবক? পিতা মাতা অভিভাবক। কেন? কারণ তারা সন্তানের জন্ম দেন। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, স্বাভাবিকভাবে এটা হয়ে যায়। কিন্তু দেখা যায় যে পিতা মাতা ছাড়াও কখনো কখনো কেউ অভিভাবক হয়ে ওঠে। আমাদের সময় যখন যৌথ পরিবার ছিল, বাবা মা ছাড়াও অনেক পরিবারে একজন থাকতেন, তিনি পুরো পরিবারের অভিভাবক, ফাইনাল ডিসিশন তিনি নিতেন। তিনি কি করে অভিভাবক হয়ে ওঠেন? শুধু বয়সের কারণে? সবসময় কিন্তু নয়। যেমন এখন ছেলে মেয়েদের সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে গুগল। আপনি একটা কিছু বলবেন, সে সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নেবে। হয়তো আপনার বাচ্চারা যে এখানে যে অভিভাবকরা আছেন তাদের বাচ্চারা এখনো দেখে শেখেনি, কিন্তু 5 বছরের মধ্যেই শিখে যাবে। আমার কাছে সেদিকে একদম বোঝানোর চেষ্টা করলো যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের চাইতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটা অনেক কিছু ভেজাই। আমার কাছে যখন আলোচনাটা হচ্ছে যাকে নিয়ে, সে 10 মিনিটের মধ্যে আমাকে মোবাইলে একটা লিঙ্ক পাঠিয়ে দেখিয়ে দিল, তথ্যটা অ্যাবসলিউটলি ভুল। তো আমি গুগলিং করে দেখে নিয়েছি। কারণ এ এখন অনেক বড় অভিভাবক, এটা আপনাকে মেনে নিতে হবে। এখন আপনি যদি বলেন তো বন্ধ করে দেবো, গুগল দেখবো না, তা হতে পারে। তাহলে ওকে সঙ্গে নিয়ে আপনাকে যেতে হবে। সেই যাওয়াটা হচ্ছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। এখন আপনি যদি দেখেন সমস্ত বাচ্চা এখন যারা দেখবেন, যদি একটু পরে আপনাদের সঙ্গে ইন্টারাকশন হবে, যদি প্রশ্ন করা হয় যে আপনার বাচ্চার সমস্যা না আচরণগত সমস্যা, যেমন ভীষণ জেদি, 1 নম্বরই আছে, ভীষণ বায়না করে, ভীষণ অস্থির, যেটা চায় সেটাই দিতে পারে, তারপরেই হচ্ছে ওই কথাটা আসে, ছোটদের হয়তো আসবে না। সেটা হচ্ছে ও ভীষণ মোবাইল দেখতে চায়। আমি প্রচুর জায়গায় দেখেছি যে মোবাইলটাকে অন করে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এতে করে দুটো দিক আছে। খাওয়ানোর সময় মাকে যে গল্প বলতে পারে বাচ্চাদের, সেই গল্প বলার দায়টা থাকে অনেক সোজা হয়ে গেল বাচ্চা। কারণ গল্প বলতে গেলে গল্পটা জানতে হয়, আর গল্প জানতে গেলে গল্পটা পড়তে হয়। আর যেটা করতে হয় সেটা হচ্ছে অনন্ত ধৈর্য রাখতে হবে। যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে আমি সবিনয় করছি, কারণ আমার মুখ চোখ দেখে অনেকেরই মনে হচ্ছে এ তো সেদিনের বাচ্চা, এই অভিভাবককে কি বলবে। আমি খুব একটা সেদিনের বাচ্চা নই, কিন্তু আমার বাচ্চাটা বড় হয়ে কলেজে চলে গেছে। তো আমার অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে অনন্ত ধৈর্য রাখতে পারি। আমি এরকম দেখেছি, আমার মাকে খাওয়াতে খাওয়াতে হাতের আঙুলগুলো ছিঁড়ে গিয়েছে, কিন্তু তার গল্প থামছে না। 45 মিনিট 50 মিনিট ধরে সে তার সন্তানকে বা তার নাতনিকে বা তার নাতিকে খাইয়ে চলেছে। সে কিন্তু মোবাইল অন করেনি। তাহলে দুটো কাজ লাগবে, একটা হচ্ছে তাকে গল্পটা জানতে হলো, ছোট্ট একটা গল্প, গল্পটা কচ্ছপ, যেটাকে 3 মিনিটে বলা যায় সেটাকে টেনে 30 মিনিট ধরে বলা হলো। আর হচ্ছে কিছুতেই মেজাজ হারানো হলো না, এর থেকে অনেক সোজা একটা মোবাইল চালিয়ে দেওয়া। কিন্তু এটা নিশ্চিতভাবে জানবেন, আপনি যদি ওকে মোবাইল দিয়ে অ্যাডিক্টেড না করেন, ওকে জানলো কি করে যে মোবাইল খেতে হয়। এটা আমরা করে দিই। কোনো বাচ্চা মানুষ করার শর্টকাট মেথড নেই। আসলে একটা কথা, আপনি আপনার বাচ্চাকে যা করতে চান, যেরকম ভাবে আপনার বাচ্চাকে দেখতে চান, যে আমার বাচ্চা খুব শান্ত মেজাজের হবে, আমার বাচ্চা খুব পড়ুয়া হবে, সবাই তো চায়, আমার বাচ্চা খুব বাধ্য হবে, আমার বাচ্চা খুব ডিসিপ্লিন হবে, আমার বাচ্চা খুব ক্লিন হবে, সে নিজের কাজ নিজে করতে শিখবে, সে তার শরীরের যত্ন নিতে শিখবে। যতগুলো পয়েন্ট বললাম, এইগুলো আপনি নিজে করুন, এক্সাম্পল হয়ে উঠুন। এই যে কত পুরনো আর কত সত্য কথা, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আপনি অনন্ত উপদেশ দিচ্ছেন কিন্তু নিজে সেই কাজটা করছেন না। এটা মোবাইল দিয়ে বললাম, মোবাইল দেখে কিন্তু নিজে দেখছেন। বলছেন পরিচ্ছন্ন থাকতে কিন্তু নিজে অপরিচ্ছন্ন থাকছেন। বলছেন ডিসিপ্লিন হতে নিজে ইনডিসিপ্লিন লাইফ লিড করছেন।
বলছেন নিয়মানুবর্তী হতে, কিন্তু নিজের নিয়মে কাজ করছেন না। বলছেন নিজের কাজ নিজে করতে, কিন্তু অফিস থেকে এসে জামাটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। বলছেন নিজের খাওয়া নিজের মাজা উচিত, কিন্তু আপনার বাসন অন্য কেউ মানছে। তাহলে সে কি করেছে? আর এই যে হয়ে ওঠা, এটা যারা আমরা এখনো হয়ে উঠতে পারিনি, তাদের জন্য বাকি জীবনটা পড়ে আছে। আমি আবারও বলছি, যাদের নামে এই প্রতিষ্ঠান, মা শ্রী অরবিন্দের নামে, তাদের মূল সাধনাটা কি? আজকে সাধনার বিষয় নয়, সেটা হচ্ছে পূর্ণ হয়ে ওঠা। পূর্ণ মানে যার মধ্যে কোনো খুঁত থাকবে না। আর সেই পূর্ণ হয়ে ওঠার জন্য সমস্ত জীবনটা আছে। আমার বয়স যদি 52 হয়, আমার আর পূর্ণ হয়ে ওঠার সুযোগ নেই, এটা হতে পারে না। ওই মাইন্ডে একটা কথা আছে, ইট ইজ নেভার টু আর্লি টু স্টার্ট, নট টু লেট টু কন্টিনিউ। এখন অনেক দিন আছে, আপনি আজকে যেটা পারেননি সেটা হয়ে ওঠার চেষ্টা করুন বাচ্চার সঙ্গে। আমার এক জামাইবাবু অঙ্কয় অত্যন্ত কাঁচা, কিন্তু আর্টসে খুব ভালো ছিলেন। তিনি যখন বিয়ে করে তার সন্তান হলো, তিনি চেষ্টা করলেন যে দেখি অঙ্কটা শিখতে পারি কিনা। আপনারা বিশ্বাস করেন না, তার তো মাথাটা ভালো ছিল, কোনো কারণে হয়তো অঙ্কটাই ঠিক করে মন দেওয়া হয়নি। তিনি তার সন্তানের সঙ্গে অঙ্ক পড়া শুরু করলেন, এবং তিনি সারা জীবন আপ টু ক্লাস 10 কোনো অঙ্কের মাস্টারমশাই রাখেননি। তার ছেলে স্বীকার করছে, আমার বাবার মতো অঙ্ক কেউ জানে। তিনি কিন্তু অঙ্কটা শুরু করলেন শেখা তার সন্তান হওয়ার পরে। এই যে তার ওই যে ঘামতি, সেটা মিটিয়ে ফেলার দিকে কাজে অভিভাবকত্ব কিন্তু একটা মস্ত বড় সুযোগ। কি সুযোগ? নিজের পূর্ণ হয়ে ওঠা আর সমাজকে একটা সুন্দর সন্তান উপহার দেওয়া। কেন আপনাদের কাছে এটা এতটা করে বলা, তার কারণ হচ্ছে, আপনি যদি এই স্কুলের কথা ভাবেন, আপনাদের যারা বাচ্চারা এখানে রয়েছে, এখানে আপনার বাচ্চা কতক্ষণ থাকে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এক্সাক্ট আওয়ারটা জানি না, তার বেশি নয়। বাকি 19 ঘন্টা কিন্তু আপনার সঙ্গে রয়েছে। এই কথাটা বলার পরে আমি দেখেছি যে 19 ঘন্টার মধ্যে তো 8 ঘন্টা ঘুমোয়, 11 ঘন্টা। এটা একটা মিস্টেক হলো। এই ঘুমোটাও কিন্তু শেখা, খাওয়াটাও শেখা। আমরা যে ভাবি যে 2 বছরের বাচ্চা বা 2.5 বছরের বাচ্চা যদি রাইনোসরাস বানান বলতে পারে, ও দারুণ শিখেছে, বা ইরানের প্রেসিডেন্টের নাম বলতে পারে, ও দারুণ শিখেছে। এই শেখাগুলো না পরে শেখানো যায়। যেটা শেখানো যায় না, কঠিন হয়ে যায়, সেটা হচ্ছে গুড হ্যাবিট। যেমন আমি বলে দিচ্ছি কি করে খেতে হয়, কেউ ভাবতে পারে যে এটা একটা শেখার জিনিস। কি করে ঘুমোতে হয়, কি করে পরিচ্ছন্ন থাকতে হয়, কি করে নিজের জিনিসের দায়িত্ব নিতে হয়। আপনি খুব ছোট বয়সে ওর ব্যাগ বা বই গুছিয়ে দিন, কিন্তু ক্লাস 3 এর বাচ্চা আর কিন্তু বই ব্যাগ গুছিয়ে দেওয়ার কথা নয়। সে রুটিন থেকে নিজে গুছিয়ে নেবে। আমরা এটা করি না। আমরা ছোট থেকে ওকে যে জিনিসটা শেখাই, সেটা হচ্ছে তোমাকে আমাদের নিয়ে একদম ভাবতে হবে না। তুমি তোমারটা ভাবো, বড় হোক, মানুষ হোক, তাহলে মানুষ না। তার মানে তুমি তোমারটা গুছিয়ে ফেলো, আমাদের তোমায় ভাবতে হবে না। এই হচ্ছে প্রথম আমি বীজ বপন করলাম। ও সমাজে যেন চলতে না পারে তা। আন্তর্জাতিক অনেক পড়ে, ও পাশের বাড়ির ছেলের সঙ্গে মিশতে শিখলো না। সেগুলো তাকে বোঝাতে হবে যে এই রাবার, এই পেন্সিল, এই বই, এই ব্যাগ, এটা তোমার দায়িত্ব। সে একদিন যদি হারিয়ে আসে, তাকে বোঝাতে হবে যে এটা পরের দিন করা যাবে না। কিন্তু কিভাবে বোঝাতে হবে? তাকে ভৎসনা না করে। মনে রাখবেন, আপনার থেকে ভালো আশ্রয় বাচ্চার কাছে আর কেউ হতে পারে না, এটা নিশ্চিত রাখবেন। মানে আপনি বেস্ট স্কুলের বেস্ট বোর্ডিং এ দিতে পারেন। এমনকি আমি আমার বাবা মায়ের কথা বলছি, অনেকে মনে করে যে পন্ডিচেরি আশ্রম স্কুলে বাচ্চাকে ঢেলে দেওয়া মানে সেটা বেস্ট না। মায়ের কোল হচ্ছে বাচ্চার বেস্ট জায়গা। আপনি যদি ওই আশ্রয়টা ওর থেকে সরিয়ে নেন, কিভাবে সরিয়ে দিতে পারেন? ওকে প্রচন্ড ভয় দেখিয়ে দিলেন, এমন একটা জায়গায় চলে গেল যে বাবা মাকে বাড়িতে বলা যাবে না। তখনই কিন্তু ও এসকেপ রুট খুঁজবে, অর্থাৎ ও অল্টারনেটিভ খুঁজবে। তখন ছোট বয়সে বন্ধু হবে,
বড় বয়সে বন্ধুদের বান্ধবী হবে, বান্ধবীদের বন্ধু হবে, এবং ও বিপদে যাবে। এই আমি বলছি না, প্রাকৃতিক নিয়মে একটা বয়সের ছেলে মেয়েদের তো বন্ধু বান্ধবী হবে, স্বাভাবিক। কিন্তু সেই বন্ধু বান্ধবীরা সে যখন নির্বাচন করবে, সেটা যথেষ্ট পরিণত হয়, এমনকি সে যেন তার বাড়ির বাবা মার সঙ্গে কথা বলে নিতে পারে যে এর সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক হচ্ছে। এই জায়গাটাকে নিজেকে তৈরি করবে, এটা কঠিন। আমি তো বারবারই বলছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। তার জন্য কি হতে হয়? তার জন্য নিজের দুর্বলতার কথাটাও বাচ্চাকে বলতে হয়। কারণ বাচ্চা একটু বড় হলেই আপনাকে বলবে, যেটাকে আমরা বলি তর্ক করছে কেন। তর্ক তো পজিটিভ দিক। কেউ যদি তর্ক করতে পারে যে তর্কের আপনি উত্তর দিতে পারছেন না, তার মানে তার যুক্তিবোধ কিন্তু আপনার থেকে বেশি। এবার আপনার যেহেতু ইগো, আপনি যেহেতু বাবা বা আপনি যেহেতু মা, অতএব আমার মুখের উপর কেন কেউ কথা বলবে, আমি বড় অতএব কেন মুখের উপর কেউ কথা বলবে, এটা 2024-এ হবে না। 1924-এ হতো, 1984-তে হয়েছে, 2024-এ কিন্তু হবে না। যদি মনে করেন হবে, তাহলে কিন্তু বাচ্চা অসম্ভব শিক্ষিত হবে। কম্পিউটারকে মানুষ বলে শিক্ষিত গাধা, কারণ তার নিজস্ব কিছু নেই। আর মানুষ, শিক্ষিত মানুষ যদি সে বদমাইশ হয়, তাহলে সে কি হতে পারে? তার জন্য সংবাদপত্র গত 2 মাসের ঘটনায় আশা করি যথেষ্ট। যদি বোকা মানুষ শয়তান হয়, সেটা একরকম, তার শয়তানের একটা লিমিট আছে, তারপরে সে শয়তানি করতে পারবে। কিন্তু শিক্ষিত মানুষ যদি শয়তান হয়, তখন কিন্তু সাংঘাতিক বিপদ। এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। যে সমস্ত ভারতবর্ষের দুর্নীতি হচ্ছে, ছোট দুর্নীতি ছেড়ে দিন, বড় যে সমস্ত দুর্নীতি হচ্ছে, ধরুন সর্বভারত মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আইবিএস এর প্রশ্নপত্র ফাঁস, বা যে ঘটনাটি নিয়ে গত 2 মাস ধরে আলোচিত, এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বুদ্ধি, আইকিউ, কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদের কোন জায়গাটা বলবে, তারা মানুষ হয়নি, তাদের ইকিউটা নিয়ে সমস্যা আছে। প্রথম শব্দ বললাম হয়তো আপনাদের কাছে, অথবা আপনারা অনেকে জানেন, আইকিউ নিয়ে আমরা প্রচুর কথা বলি। ইকিউটা কি হবে? ইমোশনাল কোশেন্ট। সে যদি তার আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে যদি তার বাসনাকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে যদি তার ইচ্ছেকে, তার কতটা লোভ, কতটা লালসা তাকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সে কিন্তু অপেক্ষা করবে যে আমি আগে একটা দুর্দান্ত র্যাঙ্কিং করি, তারপর একটা লাখ টাকা বা কোটি টাকার চাকরি করি, তারপর আমি দুনিয়া বুঝে নেব। আমাকে সেদিনকে একটি ছেলে মেয়ে বলছিল যে আমি শুধু অপেক্ষা করছি কবে আমি চাকরি পাবো। তার 10 বছর জমিয়ে, টাকা জমিয়ে আমি একটা ফেরারি গাড়ি কিনবো। এই ফেরারি গাড়ি কেনা যার ইঞ্জিনিয়ারিং পড়ার টার্গেট, আপনার কি মনে হয় যে সে খুব ভালো ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবে? সেটা টেকনোক্র্যাট হতে পারে, সে একটা অর্থ রোজগারের মেশিন হতে পারে। এখন এই প্রশ্নটা অভিভাবক হিসেবে আপনাকে করতে হবে যে আমি কি চাই। না আমি চাই আমি খুব খুশি আমার বাচ্চা যদি রোজগার করে, বাকি তোমাকে দেখতে হবে না। তাহলে কিন্তু তার দাম যদি অনেক টাকায় আপনাকে চোকাতে হয়, তখন আফসোস করে লাভ নেই। এইখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে এইরকম একটা স্কুলের উপযোগিতা, যে স্কুল মূলত চেষ্টা করে মা শ্রী অরবিন্দের ভাবধারায় ছেলে মেয়েদেরকে মানুষ করতে। কেন? কারণ শ্রী অরবিন্দের যদি আপনি এডুকেশনাল পলিসি দেখেন, সেখানে একটা অদ্ভুত কথা, আমরা তো বিপ্লবী শ্রী অরবিন্দ বলি, তিনি চির বিপ্লব। তিনি তার এডুকেশন বলতে গিয়ে বলেছিলেন, the idea of hammering a child into the shape desired by the parents or the teacher is a barbarous and ignorant superstition. যা বাংলা করে দাঁড়ায়, আমরা চমকে উঠবো, এই লেখাটা আজ থেকে 115 বছর আগে, যে পিতামাতা বা শিক্ষকের ইচ্ছা অনুযায়ী ছাত্রছাত্রী বা সন্তানকে পিটিয়ে মানুষ করার পদ্ধতি এক বর্বরচিত এবং অজ্ঞান কুসংস্কার। আমরা এখনো 2024 এটা হজম করতে পারিনি। আমার বাচ্চা তো আমার মতনই হবে, নাও হতে পারে, এইটা মাথায় রাখতে হবে। শ্রী অরবিন্দ প্রথম বলা যেতে পারে ভাইচারা বলে আমাদের সত্তা, প্রাণ সত্তা
একটা অংশকে আবিষ্কার করেছিলেন এবং সেটাকে বিশেষ্য পদ বা নাউন হিসেবে ব্যবহার করেছিলেন। তার আগে ভাইচাল কথাটা কোনো নাউন ব্যবহৃত হয়নি, যেখান থেকে আমাদের কামনা, বাসনা, লোভ, লালসা উঠে আসে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সিলেবাসে কি আছে? প্রায় কিছু নেই, বরং বলা যেতে পারে আমাদের চারপাশ সেইগুলো যেন অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, তার অনেক উপকরণ মজুদ রেখেছে। স্বামীজি বলেছিলেন, তরুণার সাথে স্বামীজির কথা বলতে আমার অত্যন্ত সংকোচ হয়। আর একবার সুযোগ পেলে তিনি শুধু মনঃসংযোগ শিখিয়ে দিয়েছেন। পুরো শিক্ষাটা দাঁড়িয়ে থাকে কে কতটা তার পাওয়ার অফ কনসেন্ট্রেশন কতটা বেশি। আমরা একটা ছেলে মেয়ের মনঃসংযোগ বৃদ্ধির জন্য কতটা চেষ্টা করি। আমরা তাকে দুর্দান্ত স্পেলিং শেখাচ্ছি, এমনকি এমন স্পেলিং যেটা তার 3 বছরে না জানলেও হয়। আমরা তাকে অ্যাবাকাস শেখাচ্ছি, ফাইন, কিন্তু তার মূল সত্তার যত্ন নিতে কি শেখাচ্ছি? 3 নম্বর যেটা কখনো শেখায় না, সেটা হচ্ছে তার শরীরকে চেনা, তার ফিজিক্যাল ট্রেনিং। মানসিক শিক্ষার মূল ভাবধারা 3টি কথা: ফিজিক্যাল এডুকেশন, ভাইটাল এডুকেশন, মেন্টাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন মানে সে তার শরীরটা চিনবে। আমরা অনেকেই আমাদের শরীর বিষয়ে সচেতন নই। যে দুটি অঙ্গ আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট দেয়, আমরা কতজন তার যথাযোগ্য ব্যবহার করি, যথাযোগ্য যত্ন নিই? আমাদের শরীরের বাইরের অংশ নিয়ে আমরা যতটা চিন্তিত, আমাদের মাথার ভেতর নিয়ে আমরা কতটা চিন্তা করি? আমি শুধু আজকে এই অভিভাবক সম্মেলনে আপনাদের বলতে চাই মূল একটা কথা, সেটি হচ্ছে যা আপনি আপনার সন্তানকে দেখতে চাইছেন, নিজে সেইটা হয়ে ওঠার চেষ্টা করুন। তাতে করে একটু বড় হলে, এটা আমি সেটা বলছি না, আমি এসে জেনে নিয়েছি যে অভিভাবক যারা আছেন তাদের সন্তানরা কোন ক্লাসে, আপ টু 3। আমি অ্যাডোলেসেন্ট পিরিয়ড নিয়ে কিছু বললাম না, সেটা আরেকটা পর্যায়ে আলোচনা। কারণ সেই সময় থেকে তর্ক করা, চ্যালেঞ্জ করা, এগুলো উঠে আসে, সেগুলো ফেস করতে হয়। মোস্ট ডিফিকাল্ট সময় অভিভাবক